আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজা কর্মসূচিতে জনসমুদ্রে রাজধানী, গণহত্যার বিচার এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী, বললেন সাংস্কৃতিক উপদেষ্টা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি দানের সিন্দুক থেকে এবার পাওয়া গেছে 28 বস্তা টাকা, চলছে গণনা। শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে 7 প্রজাতির 17টি বন্যপ্রাণী জব্দ, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়িয়াখানা গড়ে তোলার অভিযোগ। এবং ভোরে নদীতে ফুল ভাসিয়ে শুরু পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশ থেকে দেয়া ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়। ইসলামী চিন্তাবিদদের সাথে নিয়ে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে, পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশ শুরুর পরেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখনো দলে দলে মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা। এতে অংশ নিয়েছেন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, হেফাজতে ইসলামের মামুনুল হক, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের স্বাধীনতা ফোরাম, সর্বস্তরের শিক্ষার্থী ও জামায়াতে হিজবুল্লাহর উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজায় যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জামিয়াতুল মোদারেসিন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সকালে দিনাজপুর গোড় এ শহীদ মসজিদ প্রাঙ্গণ হতে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুব সংঘ। দুপুরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন করা হয়। পরে সমাবেশে সংগঠন দুটির নেতারা বক্তব্য রাখেন। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী। জুলাই গণহত্যাকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান সাংস্কৃতিক উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বৈশাখের অনুষ্ঠান আয়োজনে কোনো শঙ্কা বা সংশয় নেই, বরং উৎসব মুখর পরিবেশ সকল আয়োজন সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোষর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে।
অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামোগত সংকট নিরসন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের স্থান ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা জানান, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামোগত সংকট থাকায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। এর আগে বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন এবং আইনজীবীদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বললে শুরু করবে এটা সিদ্ধান্ত লাগে। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায়, সালিশে ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার মানে আরও অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যা কাজে লাগানো যায় আরও বেশি করে সেগুলি চিন্তা করে দেখছি। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। বর্তমান সরকারের মেয়াদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, দেশের অনেক সড়ক প্রশস্ত করা হয়েছে, কিন্তু পর্যটন এলাকা সমৃদ্ধ কক্সবাজারে যাতায়াতের পথ অত্যন্ত সরু। জায়গার অর্থায়নে খুব শিগগিরই এই সড়কের কাজ শুরু হবে। চট্টগ্রামে বাল্য বিবাহ রোধকল্পে নিকাহ রেজিস্ট্রারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘ 17 বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার রাতে যশোরের চারখাম্বার মোড় অবস্থিত স্থানীয় একটি হোটেলে যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং দেশের বৈষম্য কমবে না। যশোর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি সিন্দুক থেকে এবার পাওয়া গেছে 9,17,00,000 টাকা। 4 মাস 12 দিন পর সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার 321 জন ছাত্র শিক্ষক এবং রূপালী ব্যাংকের 80 জন কর্মকর্তা কর্মচারী সহ 401 জন অংশ নেন। নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এর আগে গত 30 নভেম্বর মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 8,21,34,000 টাকা। আমি আসছি নোয়াখালী থেকে এখানে নামাজ পড়ার জন্য আর দান খরচ করার জন্য। আমার আব্বু মনে মনে নিয়ত করছিল যে যদি আমি ফার্মেসিতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে উনি এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে 200 কেজি মিষ্টি মানুষের মাঝে বিতরণ করবেন। তা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে চান্স পেয়েছি। ঐতিহাসিক পাগলা মসজিদে দান বক্স সকাল 7টায় সবার উপস্থিতিতে আমরা খুলেছি। আমরা 28 বস্তা দান বাক্স থেকে 28 বস্তা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আব্দুল কাদের মিলন নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে যাত্রাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে কোম্পানিগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। নিহত মিলন কোম্পানিগঞ্জের চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে বিএনপি জামায়াতের লোকজন তাকে ধরে নিয়ে হত্যা করেছে। তবে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান জানান, জামায়াত বিএনপির লোকজন এই ঘটনার সাথে জড়িত নয়। মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যার বিচারের ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বিএনপি নেতারা। দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জেলা বিএনপি নেতা সান্টু খান নিহত শাকিল মুন্সির বড় ভাই হাসান মুন্সি ও শাকিলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গত 23 মার্চ রাতে নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল সদর উপজেলা সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নাটোরের লালপুরে 7 ঘন্টার ব্যবধানে 15 কিলোমিটারের মধ্যে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়াউদ্দিন জানান, ভোর 4টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লালপুরের আঙ্গারিপাড়া এলাকায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে পৌঁছলে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এরপর ভোর 6টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ইঞ্জিনটি লাইনে উঠালে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। এর আগে গতরাত 10:30টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেন একই উপজেলার বাউড়া ব্রিজ এলাকায় পৌঁছলে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুপুর 1টার দিকে ইঞ্জিনটি অপসারণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। রাবির 27টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট 4,323টি আসনের বিপরীতে এবার 2,37,415 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারই প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে 19 ও 26 এপ্রিল তারিখেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসাধু উপায় অবলম্বন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 3 বাংলাদেশিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গতরাতে ধর্মঘর বিওপির টহল দল সীমান্তের সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রামে পরিমল শাহজি ও তার ছেলে সন্তোষ শাহজি এবং একই উপজেলার গোয়ালনগর গ্রামের উষারঞ্জন সরকারের মেয়ে বিপাশা সরকার। পরিমল ও তার ছেলে সন্তোষ ভারতের আকতলায় মিষ্টির দোকানে কাজের উদ্দেশ্যে এবং বিপাশা সরকার চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন তারা। শেরপুরের ঝিনাইগাতির সীমান্তবর্তী গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে 7 প্রজাতির 17টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। আইন লঙ্ঘন করে অবৈধভাবে বন্যপ্রাণী খাঁচায় বন্দী ও অস্বাস্থ্যকর পরিবেশে চিড়িয়াখানা গড়ে তোলায় সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় একটি অজগর, 4টি বনবিড়াল, একটি গন্ধগোকুল, একটি শিয়াল, একটি বাজ পাখি, 5টি বানর ও 4টি হরিণ উদ্ধার করা হয়। পরে শিয়াল ও বানরগুলো গারো পাহাড়ে অবমুক্ত করা হয়। বাকি প্রাণীদের 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা, ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ এবং শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার অভিযানে উপস্থিত ছিলেন। আর 2 দিন বাদেই বাংলা নববর্ষ। এই উপলক্ষে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কুলিয়াচরে কুমারপাড়ার মৃৎশিল্পীরা। মাটির তৈরি এসব পণ্য বৈশাখী মেলায় বিক্রি করে বাড়তি আয়ের আশা তাদের। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বাংলা নববর্ষকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাটি দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আর 2 দিন বাদেই পয়লা বৈশাখ। এই উপলক্ষে সারা দেশেই বসে বৈশাখী মেলা। মেলায় মাটির তৈরির খেলনার ব্যাপক চাহিদা রয়েছে। মাটির জিনিসপত্র কিনতে মেলার দোকানগুলোতে ভিড় জমে যায়। তবে এখন বাজারে প্লাস্টিকের তৈরি সামগ্রীর কারণে বাপদাদার পেশার আগের মতো সেই মুনাফা নেই বলে জানান মৃৎশিল্পীরা। এই কাজটা করি আমরা, অচল অবস্থায় অনেকগুলো আমরা পুষে না। মাটির মাল বেশি তেমন চলে না, সংসার চলতে খুব কষ্ট হয়। এটা তো আগের মতন নাই। আগে যে সময় দেখছিলাম আমার ছোটবেলা আমার বাবার যে কাজ করতো, এখন তো দেখতেছি যে আসলে এটা মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানান আর কি। কাঠের তৈরি ফর্মা দিয়ে এবং হাতের নিপুণ কারুকার্যে তারা এসব জিনিসপত্র তৈরি করেন। এরপর রোদে শুকাতে দেন। সবশেষে আগুনে পুড়িয়ে তাতে রং করা হয়। এরপরই বিক্রির জন্য নেওয়া হয় মেলায়। বৈশাখ মাস যখন আসে এই টুকটাক করে বানাইতেছি মেলা বান্নি করার লেগে। অনেক কোনো রকম করে কয়েকটা বানাই, সিজন আইলে বৈশাখী আইলে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বিক্রি করব,
কিছু হালকা লাভবান হব। এগুলা বানায় দিলে তারপর আমার স্বামী বাজারে নিয়ে বিক্রি করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চেষ্টা করব যে তাদের জন্য তাদের যেন জীবিকার যদি কোনো পরিবর্তন করা যায়। বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে বাঁচাতে কারিগরদের আর্থিক প্রণোদনা সহ কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাহাড়ে যত উৎসব রয়েছে তার মধ্যে সবচেয়ে বর্ণিল আনন্দময় উৎসব হলো পাহাড়িদের বর্ষবরণ উৎসব। সাধারণত বছরের শেষ 2 দিন এবং নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ এই বৈশাখী উৎসব পালিত হয় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে। পূজা অর্চনা, পাঁচন আর পিঠাপুলি খাওয়া, পানি খেলা সহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আশিকুর রহমান। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। নতুন বছরের এই আয়োজনকে আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীরা বলে বৈশু, মারমারা বলেন সাংরাই আর চাকমারা বিজু নামে ডেকে থাকেন। এই 3 উৎসবের প্রথম সম্মিলিত রূপ নিয়েই বৈশাখী। পাহাড়ে বর্ষবরণের বৈশাখী উৎসবের শুরু বছরের শেষ 2 দিন থেকেই। সকালে খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে। এরপর পানিতে ফুল ভাসিয়ে দেবীর উদ্দেশ্যে পূজা করেন তারা। আজকে আমাদের ফুল বিজু। আমরা মূলত অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। প্রতি বছর 12ই এপ্রিল আমরা এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করে থাকি। 11টি বাঙালি ছাড়াও 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে বৈশাখী উৎসবে বর্ণিল বান্দরবান। এদের মধ্যে মারমা সম্প্রদায়ের সাংরাই উদযাপিত হবে সপ্তাহব্যাপী। এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ পানি খেলা। একে অপরের গায়ে স্বচ্ছ পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে দলগত এই আয়োজন। ফুলের মাধ্যমে মোমবাতির মাধ্যমে এগুলো আজকে আমরা নদীতে ভাসিয়ে দিচ্ছি। আমাদের বিজু উৎসব খেলা চলবে আজকে রাতে। আমরা সামনে আগত নতুন বছরটাকে আমরা যেন বরণ করতে পারি, আমাদের দেশে যেন সুখ শান্তি বিরাজ করে। কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে রাঙামাটিতেও শুরু হয়েছে বৈশাখী উৎসব। তবে রোববার ঐতিহ্যবাহী পাচন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হবে এর মূল আনুষ্ঠানিকতা। আমরা আছি যে এখানে অনেক আনন্দ উৎসব করতেছি, এখানে সবাই মিলে আনন্দের সাথে আমরা এই বিজু উপভোগ করতে চলেছি। এদিকে উৎসব নিরাপত্তা ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।